নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে বৃহস্পতিবার, সরস্বতী পুজোর ঠিক আগের দিন। ঘড়ির কাঁটা এখন ঠিক সকাল 7টায়। আধ ঘন্টা মতো হলো ঘুম থেকে উঠেছি, আর উঠে ফ্রেশ হয়ে এই যে ঘরে চলে এসেছি। এবার বিছানাটা গুছিয়ে নেব, তার সাথে ঘরটাও একটু পরিষ্কার করে নেব। সকালেই যদি বিছানা পরিষ্কার করে তুলে নেওয়া হয়, তাহলে নিজের মনেই যেন মনে হয় যে কাজের চাপটা অনেকটা কমে এসেছে। কারণ রান্নাবান্নার পর সেই অপেক্ষায় যদি বিছানাটা রেখে দিই, তাহলে রান্নাবান্নার পর সেই 9টা সাড়ে 9টা বেজে যায়, এবং তখন ঘরে এসে সেই বাসি বিছানাটা দেখতে একদমই যেন আর ভালো লাগে না। কারণ রান্নাবান্নার শেষে আমরা খানিকটা হলেও ক্লান্ত তো হয়েই যাই, তখন একটু বসতে ইচ্ছে করে। আর সেই সময় যদি সেই অগোছালো এলোমেলো ঘরটার দিকে তাকাই, তখন মনটা যেন আরও খারাপ হয়ে যায়। মনে হয় ইস, আরও এত কাজ পড়ে আছে। তার থেকে বরং সকালেই যদি বিছানাটা গুছিয়ে ঘরটা পরিষ্কার থাকে, তারপরে না হয় ওই ডাস্টিংয়ের কাজটা করলেও চলে। কিন্তু সেই যে মুহূর্তটা রান্নার পর ঘরে এসে আমরা এই বিছানাতেই তো একটু জিরিয়ে নিই, সেই সময়টাই এইরকম পরিষ্কার বিছানা মনকে আনন্দ দেয়। আর সেই অগোছালো এলোমেলো রাতের বিছানা, সেটা ঘরে ঢুকে চোখে পড়লেই শরীরটা যেন আরও দ্বিগুণ ক্লান্তিতে ভরে ওঠে। তো যাই হোক, বিছানার চাদরটা আমি 2 দিন হলো চেঞ্জ করেছি, তাই আজকে চেঞ্জ করলাম না। ভালো করে সকালের বাসি বিছানায় একটু ঝাড় দিয়ে নেওয়া প্রয়োজন। তো এই বিষয়ে একটা ডিটেলস ব্লগ আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, তোমরা যদি চাও দেখে নিতে পারো। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা শেয়ার করে দেবো। কালকে যেহেতু সরস্বতী পুজো, হাতে সময়টা খুব কম পাবো, তাই যা কাজ বেশিরভাগটাই আমি আজকেই করে রাখবো। যেরকম ধরো এই ঘরের চাদর চেঞ্জ করে নেওয়া। এই ঘরের চাদরটা 7 দিন মতো হয়ে গেছে, আর তোমরা তো জানোই 7 দিন অন্তর আমি বিছানার চাদর পাল্টে নিই। তো সেই জন্য বিছানার চাদরটা আজকেই পাল্টে নেব, কারণ কালকের অপেক্ষা যদি করি, কালকে সকাল থেকে প্রচুর কাজ রয়েছে, বাড়িতে পুজো রয়েছে, তো তখন আর এই চাদর চেঞ্জ করার সময় হয়ে উঠবে না। তাই আজকেই যতটা সম্ভব আমি কাজকে এগিয়ে রাখবো, অন্তত ঘরগুলোকে একটু পরিষ্কার টিপটপ করে গুছিয়ে রাখবো। দেখো, পুজো তো ওই বাড়ির কটা লোক মিলেই হচ্ছে, কিন্তু তাও পুজোর দিন ঘর বাড়িগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছানো থাকে, তাহলে দেখবে বাড়ির সাথে সাথে নিজের মনেও একটা পজিটিভিটি কাজ করে। আর সেই কারণেই তো বাড়িতে কোনো পুজো পার্বণ বা দুর্গাপুজোর সময়গুলো, যে কোনো পুজো অনুষ্ঠানেই দেখবে আমরা ঘর বাড়ি সকালবেলা উঠেই ঝাঁটা দিয়ে পরিষ্কার করে মুছে নিই, দুয়ারে জল দিই, প্রতিদিনই দিই। কিন্তু পুজোর দিনগুলো যেন নিজের মনের অজান্তেই একটা স্পেশাল ফিলিংস চলে আসে। ওদিকে তো 2টো ঘর পরিষ্কার করে গুছিয়ে চলে এসেছি, একটা ঘর এখনও বাকি রয়েছে, সেটা পরে গুছাবো। কারণ এখন রান্নাবান্না না করলে সেটাতে আবার দেরি হয়ে যাবে। আমাদের এইভাবেই তো সময় সুযোগ মেপে কাজ করতে হয়, তাই না? কোন সময় কোন কাজটা করলে আমাদের পরবর্তী কাজের সুবিধে হবে বা পরবর্তী কাজের জন্য কোনো অসুবিধে হবে না, সেটা মেপে কাজ করতে পারলেই তো তুমি ঘর কর্মে নিপুণা, তাই না? ওদিকের কিছুটা কাজ সেরে এসে আমি তারপর সবজি টবজি কেটে রান্নাবান্নার জন্য তৈরি। আজকে তাহলে কি কি রান্না করছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এখানে ব্রকলি কেটে রেখেছি। আজকে এই ব্রকলির একটা অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ওই আলু ফুলকপির মতনই খানিকটা, তবে সামান্য একটু পরিবর্তন। রেসিপিটি দেখো, হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর এই ব্রকলিতে ব্যবহার করব এখানে আলু এবং গাজর কেটে রেখেছি, একটু দেখো মোটা মোটা করেই কেটেছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাও একটু মোটা করে কেটেছি। আর এখানে টমেটো কেটে রেখেছি। আর তাছাড়া এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা চিড়ে রেখেছি, কয়েক কোয়া রসুন একটু কুচিয়ে রেখেছি, এবং এখানে আরেকটা ছোটো মতো টমেটো, কয়েক কোয়া রসুন, আদা এবং কাঁচা লঙ্কা, এর মধ্যে 2-1টা শুকনো লঙ্কাও পেস্ট করব, মানে এই জিনিসটা পেস্ট হবে। আর এই যে কুচিয়ে রাখা রসুন, এটা এমনি তেলের মধ্যে ফোড়ন দেবো। আর তাছাড়া এই যে লাল শাক রান্না করছি, শাকটাও ভালো করে ধুয়ে কেটে কুটে রেখেছি। শাকের জন্য এখানে বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা এবং রসুন সব কিছু কেটে গুছিয়ে রেখেছি। আর এই ব্রকলিতে মটরশুঁটিও ব্যবহার করব। আর তাছাড়া মাছের ঝোল করছি, এবং সেই জন্য এখানে মশলা কেটে রেখেছি। এটা সম্পূর্ণ মাছেরই মশলা, কারণ
আজকে রাতের রান্নাটাও একবারেই করে রেখে দেবো, মানে মাছের ঝোলটাই একটু বেশি করে রাখবো, তাহলে রাতেরও হয়ে যাবে। আর এই সবজি যা যা আছে মোটামুটি সব কিছু রাতের পরিমাণ করেই কেটে রেখেছি এবং রাতের পরিমাণ করেই রান্না করব, শাকটা বাদে, কারণ শাক তো রাতে খেতে হয় না। যেহেতু কালকে সরস্বতী পুজো, তো পুজোর আগের দিন তো প্রচুর কাজ থাকে, সেরকম রাতেও প্রচুর কাজও রয়েছে, সন্ধেবেলা একটু বাজারেও যেতে হবে। তো সেই জন্য রাতের রান্নাটা এখনই করে রাখবো, তাহলে রাতে শুধু ভাত করব আর বাকি সব কিছু থেকেই যাবে। আর এই যে সবজি কাটতে কাটতে আমি ভাতও করে নিয়েছি, এই যে ভাত হয়ে গেছে। এখন এই বাকি জিনিসগুলো রান্না করব, তারপর তো অনেক কাজ, সারাদিনে প্রচুর কাজ রয়েছে আজকে। চলো তোমরা সঙ্গে থাকো আমার। ফ্রিজ থেকে বেশ অনেকক্ষণ আগেই মাছটা বের করে রেখেছিলাম, তো বরফ কেটে গেছে। রান্না বসানোর আগে মাছে নুন হলুদটা মাখিয়ে রাখি, কিছুক্ষণ যদি নুন হলুদ মাখানো থাকে তাহলে মাছের ভেতর নুন হলুদটা ভালো মতো ঢুকে যাবে। ভাত তো হয়ে গেছে, এখন এই 3টে ওভেনে 3টে কড়াই বসিয়ে 3টে রান্না একসাথে করে নেব, তাহলে চটপট রান্নাগুলোও হয়ে যাবে। তিনটে বার্নারে 3টে কড়াই বসে গেছে, এবার চটপট রান্নাগুলো বসিয়ে দেবো। প্রথমেই ওই ছোট্ট লোহার কড়াইটাতে শাক রান্না করে নেব, কারণ শাক দেখবে নরম হয়ে যায় যখন, মানে যখন মজে যায় তখন পরিমাণে একদম অল্প হয়ে যায়, তাই ওই কড়াইটা শাকের জন্য পারফেক্ট। আচ্ছা যাই হোক, আমি শাকের জন্য কিন্তু ওখানে রসুন, পেঁয়াজ, লঙ্কা এগুলো ভাজছি, তার সাথে এদিকে তেলটা গরম হয়ে গেছে এবং এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো ভেজে নিচ্ছি। একই সাথে ওদিকেও সমানভাবে কাজ চালিয়ে যাচ্ছি। আসলে একসাথে 3টে রান্না যখন করছি তখন 3 দিকেই সমান মনোযোগ দিতেই হবে, না হলে একটা নিয়ে বসে থাকলে অন্যটাই দেখবে তলায় লেগে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে। ওদিকে শাকের রসুন পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে গেল তখন আমি ওই ছোট ছোট টুকরো করে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আজকে লাল শাক রান্না করছি, তোমাদেরকে তো দেখালামই। আর এই যে বেগুনগুলো আজকে কিন্তু আর আলাদা করে ভেজে তুলছি না, তোমাদেরকে বলেছিলাম না সময় সুযোগ বুঝে কাজ, সেইভাবে বেগুন তুলেও যেরকম রান্না করি, যেদিন সময় কম থাকে আর এরকম তুলে রাখি না, সেদিন সব একসাথে ভাজাভাজি করে শাকগুলো দিয়ে দিই। আর ওদিকের কড়াইটাতে আলু এবং গাজর প্রথমেই ভেজে নিচ্ছি, নুন হলুদ দিচ্ছি না, নুন হলুদ ছাড়াই এখন ভেজে নিচ্ছি। আর আরেকটা কথা বলি তোমাদের, এখানে যদি ক্যাপসিকাম তোমরা ব্যবহার করতে পারো তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আজকে আমার ঘরে ক্যাপসিকাম নেই, তাই ক্যাপসিকামটা স্কিপ হয়েছে। আচ্ছা এদিকে বেগুনটা একবার নাড়াচাড়া করে নেওয়ার পর এবার মাছের পিসগুলো উল্টে দেওয়ার পালা। পেঁয়াজ, রসুন, লঙ্কা ভাজা ভাজা হওয়ার পর বেগুন দিয়ে বেশ খানিকটা সময় ভেজেছি, পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়েছি। এবার কেটে রাখা শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো, শাকটা মজুক বা নরম হোক, তারপর নাড়াচাড়া করব। আর অন্যদিকে ওই যে আলু এবং গাজর ভাজতে বসিয়েছি সেটাও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই ডিটেলস রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব, খেতে খুব ভালো হয়, একদিন ট্রাই করে দেখতে পারো। অন্যদিকে মাছের প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে
নিয়ে দ্বিতীয় ব্যাচটা দেওয়ার আগে আরেকবার এখানে আলু এবং গাজরগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। আলু এবং গাজরগুলো দেখো বেশ লাল লাল করে কিন্তু আমি ভাজছি। ওদিকে মাছের বাকি পিসগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি, আর মাঝের বার্নারে শাকটা হচ্ছে। এদিকে আলু গাজর বেশ ভালো মতো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেল থেকে তুলে নেব। এই তেলের মধ্যে এবার ফোড়নে কী কী যাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে কয়েক কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম সেটাই প্রথমে দিয়ে দিলাম, তার সাথে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা বেশ বড় সাইজের পেঁয়াজের হাফ আমি এখানে কুচিয়ে দিয়েছি, যদি ছোট পেঁয়াজ থাকে পুরোটাই কুচিয়ে দিতে পারো। এবার পেঁয়াজ রসুন লঙ্কা একটু ভাজা ভাজা করবো, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর ভাজার গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, এটা ভাজা ভাজা করতে করতে মাঝের বার্নারে যে শাকটা বসিয়ে রেখেছি সেটা একবার নাড়াচাড়া করে নিই। শাকটা বেশ অনেকটাই মজে এসেছে, আরও কমে যাবে। আর লাল শাকটা আমাদের খেতে ভালোই লাগে, সেজন্য মাঝে মধ্যেই হয়। আর লাল শাক এবং পালং শাক দেখবে বাছাবাছির খুব একটা ঝামেলা নেই, মেথি শাকেও খুব একটা বাছাবাছির ঝামেলা নেই, কিন্তু মটর শাক ছোলার শাক এগুলো শাক বাছতে ভীষণ বিরক্ত লাগে। তাই সেই শাকগুলো খেতেও বিরক্ত লাগে, কারণ প্রচুর সময় সেখানে নষ্ট হয়ে যায়। আচ্ছা, পেঁয়াজ রসুন লঙ্কা বেশ ভালো করে ভাজা হওয়ার পর আমি ব্রকলিটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে ছাড়িয়ে রাখা মটরশুঁটি এবং তার সাথে মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়েছি। এখানে আমি 1.5টা মতো পেঁয়াজ দিয়েছি, আর আজকের এই রান্নাতে মোট 2টো পেঁয়াজ পড়েছে। ওই হাফ পেঁয়াজ প্রথমেই কুচিয়ে তেলের মধ্যে দিয়েছি। এবার সব কিছুর সাথে না এই ব্রকলি খুব ভালো করে ভাজা ভাজা করব। এখনও আমি নুন বা হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, কারণ সবজিতে নুন পড়ে গেলেই সেখান থেকে জল বেরোতে শুরু করে, ভাজাটা আর ভালো হয় না। যাই হোক, যে মশলাটা দেখিয়েছিলাম পেস্ট করব বলে, যার মধ্যে একটা গোটা টমেটো এবং রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এবং আদা ছিল, সেই পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়েছি। তার সাথে দিয়েছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং ভেজে রাখা আলু গাজর, তার সাথে আরেকটা টমেটো যেটা একটু বড় বড় করে কেটে রেখেছিলাম সেটাও একসাথে দিয়ে এবার ভালো করে সব কিছু নাড়াচাড়া করবো, সাথে মশলাটাও এর মধ্যে একসাথে কষবে। অন্যদিকে মাঝের কড়াইতে যে লাল শাকটা রান্না বসিয়েছিলাম সেটা এখন প্রায় হওয়ার মুখে। একবার ভালো করে নাড়াচাড়া করে বেগুনগুলো শাকের সাথে ম্যাশ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে আর 2 থেকে 3 মিনিট মতো রাখলেই তৈরি। এই সবজিটা দেখতে এত কালারফুল লাগছে, তোমরা চাইলে এখানে বিনসও দিতে পারো, আর ক্যাপসিকামের কথা তো বললামই। আচ্ছা, মাছের ঝোলের জন্য না আমি একটু তেল অ্যাড করেছি, কারণ যে তেলটা দিয়েছিলাম মাছ ভাজার পর খানিকটা কম মনে হচ্ছিল। এখানে যেহেতু দুবেলারই ঝোল হচ্ছে তাই ঝোলটা একটু বেশি পরিমাণই হবে, তাই মশলাটাও বেশি পড়ছে এবং সেই কারণে তেলটা একটু বেশি লাগছে। ওদিকে আজকের রান্না হতে হতে কালকে কি রান্না হবে তার জোগাড় চলছে আর কি। তো কালকে রান্না হবে খিচুড়ি, আতপ চাল এবং মুগ ডাল, মানে গোবিন্দভোগ আতপ এবং সোনা মুগ ডাল দিয়ে কালকে রান্না হবে একদম ঝরঝরে খিচুড়ি, আর তার সাথে সব সবজি মিশিয়ে একটা ছ্যাঁচড়া বা ঘন্ট। তো সেই জন্য এই যে এখানে আতপ চাল এবং সোনা মুগ ডাল চলে এসেছে। পুজো পার্বণের দিন দেখবে একটু খিচুড়ি জিনিসটাই বেশি টানে, তাই না? তো কালকে খিচুড়ি এবং সব মিশিয়ে একটা সবজি রান্না হবে, তার সাথে বেগুনি তো থাকছেই, কারণ খিচুড়ির সাথে বেগুনি বা বেগুন ভাজা না হলে কি জমে বলো। তো এখানে সবজিগুলোও না আমি সব বের করে রেখেছি, ভাবছি রান্নাবান্না হয়ে গেলে স্নান পুজো সেরে আমি সবজিটাও কালকের কেটে রেখে দেবো। যদি সবজি টবজি সব কাটা থাকে তাহলে রান্না করতেও ভীষণ সুবিধা হয়, কারণ সন্ধেবেলার আশা করলে হবে না, কারণ আজকে বললাম না সন্ধেবেলা বাজারে যাব, তো সেই কারণে সন্ধ্যের কাজ রয়েছে, তাই দিনের বেলায় সবজি টবজি সব কেটে রাখবো। ওদিকে মশলাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় আমি ঢাকা খুলেই ভাজা ভাজা করেছি। মশলাটা কষে গেছে, যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন আমি গ্যাসের ফ্লেম লোতে করে ঢেকে দিয়েছিলাম। এই রান্নাতে যেহেতু কোনো জলের ব্যবহার করছি না, তাই পুরো রান্নাটা মানে মশলা দেওয়ার পর মশলা কষানোর পর এই সেদ্ধ করার কাজটা, মানে সবজি নরম হওয়ার কাজটা লো ফ্লেমে ঢেকে ঢেকেই করতে হবে। সবজিগুলো থেকেই হালকা হালকা জল বেরোবে এবং লো ফ্লেমে তাতেই রান্নাটা খুব সুন্দর মতো হয়ে যাবে। সব কিছু এই মুহূর্তে একদম সুসেদ্ধ। আর সেই সময় মানে নামানোর ঠিক আগের মুহূর্তে আমি 2 টেবিল চামচ টমেটো সস এবং তার সাথে বেশ অনেকটা পরিমাণে বাটার, অনেকটা বলতে ধরো এখানে বাটারের পরিমাণও 2 টেবিল চামচ মতো হবে যদি মেল্ট হয়ে যায় তারপর। আচ্ছা, দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দেব এই 5 থেকে 6 মিনিট মতো।
আর ওই যে স্টিম মানে যেটাকে বলে ভাপে রাখা বা দমে রাখা, তাতেই যেন এর স্বাদটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এইভাবে একদিন ব্রকলি রান্না করে দেখো, যেভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখালাম ঠিক সেইভাবে একদিন রান্না করে অবশ্যই দেখো, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। কারণ রুটি পরোটার সাথেও অসাধারণ লাগবে খেতে, তাছাড়া ফ্রাইড রাইসের সাথেও খেতে কিন্তু এইভাবে ব্রকলি দারুণ লাগে। অনেক সময় হয় না আমরা ফ্রাইড রাইস তৈরি করি কিন্তু সবসময় তো চিকেন মাটন এইসব দিয়ে খাই না, তো সেই সময় ফ্রাইড রাইসের সাথে যদি এইভাবে করে ব্রকলি রান্না করতে পারো তাহলে খেতে যা দুর্দান্ত লাগবে না, অসাধারণ লাগবে। এদিকে এই ব্রকলিও রান্না হয়ে গেল, সাথে লাল শাকও হয়ে গেল, আর ভাত তো আগেই হয়ে গেছিলো। এখন শুধু মাছের ঝোলটা হচ্ছে। এদিকে মাছের ঝোলের মশলাটা কষানোর কাজ চলছে। ঝোল একদম ফুটে উঠেছে। এবার এই গরম ঝোলের মধ্যে পড়বে ভেজে রাখা মাছের টুকরোগুলো। তারপর আর কি 2 থেকে 3 মিনিট মতো ফুটবে এবং নামিয়ে নেব। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল, একসাথে 3টে রান্না বসিয়ে দিয়েছিলাম, ওই জন্য ঝটপট করে ওই 45 মিনিটের মধ্যে আমার সব রান্না শেষ। কিন্তু রান্না শেষ হলেও এখন রান্নাঘর পরিষ্কার করব এবং সেখানে 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে, আর তারপর বাকি কাজে যাব। এদিকে দেখো জল গরম বসিয়েছি এবং জল গরম হয়ে টকবক করে ফুটতেও শুরু করেছে। এদিকে যেহেতু সব কিছুই নিরামিষ হবে, বাড়িতে পুজো, সেই জন্য সব কিছু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। জল একদম ফুটে উঠেছে। এবার এই রান্নাঘরের যে ব্যবহার করা কাপড়গুলো সেগুলো আজকে গরম জলে ভিজিয়ে দেব। ওই গামলাতে আমি আগে থেকেই একটু ঠান্ডা জল এবং সার্ফ দিয়ে রেখেছিলাম। এবার গরম জলটা দিয়ে এই যে কাপড়গুলো যেগুলো রান্নার কাজে ব্যবহার হয় সেগুলো সব ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভেজানো থাকবে, তারপরে কেচে নেব। এটা কিছুক্ষণ ভেজানো থাকুক। যতক্ষণ রান্নাঘরের কাপড়গুলো ভেজানো রয়েছে ততক্ষণ আমি এই দীপের স্ট্যান্ড, তারপর ধূপকাঠির স্ট্যান্ড সব কিছু আজকে খুব ভালো করে মেজে পরিষ্কার করে রাখবো। ঠাকুরের পুজোর জন্য বাকি যে জিনিসপত্র সেগুলো তো পুজোর শেষে ভালো করে মেজে অন্য জায়গায় রেখে দিই, সেগুলো সব পরিষ্কারই থাকে। কিন্তু এই জিনিসগুলো যেহেতু রোজ ব্যবহার হয়, মাঝে মধ্যে একটু পরিষ্কার করে নিতে হয় এবং সেই জন্য আমি পীতাম্বরী পাউডার ব্যবহার করি। এই পীতাম্বরী পাউডার দিয়ে যদি এই কাঁসা পিতলের বাসনগুলো মাজা হয়, যা ঝাঁ চকচকে হয় না, আর খুব বেশি তোমার খাটনিরও প্রয়োজন নেই, মানে লেবু দিয়ে যেরকম খুব জোরে জোরে ঘষতে হয়, তেঁতুল দিয়ে সেই ঘষাঘষির ব্যাপারটা নেই। জাস্ট এই স্কচ ব্রাইটের মধ্যে নিয়ে এইভাবে একটু বুলিয়ে নিয়ে তারপর সাবান দিয়ে ভালো করে মেজে ধুয়ে ফেললেই ঠিক এইরকম একদম চকচকে হয়ে যাবে। কিন্তু এর পরেও একটা স্টেপ রয়েছে। এই অবস্থায় মানে জল শুদ্ধ যদি রেখে দিলাম তাহলে তো জলটা শুকিয়ে সেই ছোপ ছোপ দাগগুলো আবার এর মধ্যে পড়ে কালো কালো হয়ে যাবে। তো সেই জন্য কি করতে হবে, কাঁসা পিতলের বাসন যদি পরিষ্কার রাখতে চাও তাহলে ধুয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে একটা পরিষ্কার কাপড় দিয়ে, অবশ্যই সুতির কাপড় হলে ভালো হয়, ভালো করে মুছে নিতে হবে, তাহলে দেখবে একদম ঝাঁ চকচকে হয়ে থাকবে। ওদিকে বেশ অনেকটা সময় হয়ে গেল, রান্নাঘরের কাপড়গুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই কেচে এখন এখানে মেলতে এসেছি। রান্নাঘরে তেল হলুদ মশলার কাজ হয় তো, তাই এই কাপড়গুলোকে যদি গরম জলে ভিজিয়ে কাচা হয় না তাহলে একদম পরিষ্কার হয়ে যায়। ওই একটা চিটচিটে ভাব যেটা থাকে সেগুলো থাকে না। প্রতিদিন আমি গরম জলে ভিজিয়ে কাচি না, ওই 2-3 দিন অন্তর অন্তর গরম জলে ভালো করে ভিজিয়ে রাখি, একদম টকবক করা গরম জলে বেশ অনেকটা পরিমাণে সার্ফ দিয়ে, তাহলে একদম পরিষ্কার হয়ে যায়।
আচ্ছা, তারপরে আমি স্নান টান করে চলে এসেছি এবং দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসেছি। আজকের লাঞ্চে কী কী রান্না হয়েছে তা তো তোমাদেরকে রান্না করতে করতেই দেখিয়ে দিয়েছি। আমাকে এবং আমার ভিডিওগুলো এতটা ভালোবাসার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি।